তাহলে যে কথাগুলো বললাম মনে আছে তো? আঙ্গুর মিষ্টি হয়, বাংলাদেশের সব জায়গায় হয়। তোমরা তো আজকে দেখলে, এরপরে আবার আসবে, ঠিক আছে? বারবার আসবে। এটা কিন্তু তোমাদেরই বাগান, ঠিক আছে? আমরা সব জায়গায় এটা করতে চাই। স্যারকে নিয়ে আলাম। আসসালামু আলাইকুম ভাই। তাহলে তোমরা এখন আসো, ভাই সাহেবের পাহাড়ে উঠতে কষ্ট হয়নি তো? প্রথম আমাদেরও হতো, এখন কিন্তু এটা মুড়ি ভাত। আমি আমার আগ্রহ থেকে এখানে এসেছি। আগ্রহটাই আসল, এরপর কিন্তু উইল ফোর্স। এই আগ্রহ আর উইল ফোর্স যদি একখানে হয়, সমন্বয় ঘটে, তাহলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। বাহ, আপনি দেখি চমৎকার কথা বলেন। লজ্জা দেবেন না ভাই সাহেব, সেই জন্ম আমার গাইবান্ধার পাড়াগাঁয়ে। জীবনে চরম দারিদ্র দেখেছি, যা কিছু শেখা এই জীবন থেকেই শেখা। আচ্ছা ভাই সাহেব, আপনার বাড়িটা যেন কোথায়? স্যার যদিও ঢাকার গুলশানে থাকেন, তো স্যারের আদি নিবাস কিন্তু কুমিল্লার 14 গ্রামে। চলেন ভাই একটু বসে। আমরা ওখানে বসে কিছু জরুরি কথাবার্তা বলবো, তারপর আঙ্গুর বাগানটা ঘুরে দেখব, আপনার ভালো লাগবে। চলেন। ওই যে দেখছেন, ওটাই আমাদের আঙ্গুর বাগান। পাহাড়ে আঙ্গুর চাষ এখন আর স্বপ্ন নয় ভাই সাহেব। আপনারা বসেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা পরিবেশ নিয়ে কাজ করছি। আমাদের মিশন একটাই, আর তা হলো এই পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করা। আমি জার্নালিজমে এমএ, আর উনি সাইকোলজিতে। কি বললেন? সাইকোলজিতে এমএ? জি ভাই সাহেব। কোনো সমস্যা? জি না। আমরা দুজনেই দেশের বাইরে অনেক দিন কাটিয়েছি, অবশেষে দেখলাম দেশটাই ভালো, তাই দেশে ফিরলাম। কোথায় ছিলেন? সৌদি আরব, কাতার, কুয়েত? জি না স্যার, আমেরিকা, কানাডা, লন্ডন, সুইডেন, প্যারিস। বলেন কি? আমার বসকে দেখি কি দুবাই সৌদির কাজ করা লেবারের মতন মনে হয় স্যার। শাট আপ! বেশি বেশি করতেছে। মুক্তিযুদ্ধের সময় আপনি কত বড় ছিলেন ভাই সাহেব? সরি, আমি কি বলে ফেললাম, সরি। পাহাড় কেটে যে প্রকল্পটি বানাতে যাচ্ছেন, এর ডোনার কোন কান্ট্রি ভাই সাহেব? আসলে আমি এসেছি আপনাদের আঙ্গুর বাগান দেখতে। এসব কথাবার্তা আমার প্রজেক্ট অফিসেই বলবো। তা ঠিক। তো চলেন আমরা একটু বাগানটা ঘুরে দেখি, চলেন। এইটা কিন্তু একটা স্বপ্নের বাস্তবায়ন। অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি। এখন গোটা দিঘিনালায় এই কাজটি লোকেরা গ্রহণ করেছে এবং আশা করছি গোটা। মাই গড, আমরা আর সময় দিতে পারছি না। আগামীকাল আপনার ওই রেস্ট হাউসে দেখা হবে। হোসেন ভাই চলেন তাড়াতাড়ি চলেন। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। ওই যে ভোর রাতের ছায়ামূর্তির কথা আপনাকে বলেছি, তারপরে আবার ওনাদের দ্রুত চলে যাওয়া। আচ্ছা, আপনি ওনাদেরকে কতদিন ধরে চেনেন? মেলা দিন চিনি না স্যার, তো বেশ কিছুদিন ধরে এই এলাকায় দিচ্ছি। এই দিঘিনালায় ওনারা বেশি দিন আসেনি। তো বর্ষা ম্যাডাম কিন্তু তাকে ভালো চেনে। বর্ষাও কি তাহলে ওদের দলের? কি কিছু করছেন স্যার? না, আমার আসলে কিছু ভালো লাগছে না। চলুন। হ্যাঁ স্যার, আসো, বসো। তা গানটা তো ভালোই গেয়েছো। একা এলে যে? মহসিন ভাইকে নিয়ে আসলে পারতে। তো বলো, কি জন্য এসেছো? না, বলছিলাম ম্যাডাম, ওই আমাদের এলাকায় একটা ফাংশন হচ্ছে, তো আপনি আর আমি যে ডুয়েট গানটা করেছিলাম, তা আপনি যদি আমার সাথে আমাদের ফাংশনে সেই গানটা গেতেন। তুমি কি করে ভাবলে? তুমি বললে আমি গান গেতে যাব? গান কি সস্তার বিষয় যেখানে সেখানে গাওয়া যায়? না ম্যাডাম, আমি কথা দিয়েছি তো। ফ্যান্টাস্টিক! আমাকে না জেনেই কথা দিয়েছো। রনি, তুমি কি জানো মহসিন ভাইয়ের মতো একজন গুণী সুরকার আমাকে রিকোয়েস্ট করেছিলেন বলেই আমি তোমার সঙ্গে ডুয়েট করেছি। তার মানে এই না সিনিয়রদের ডিগনিটির বিষয়টি খেয়াল রাখবে,
তা না হলে জীবনে বড় হতে পারবে না। ম্যাডাম আমি তাহলে উঠি। না না, চা খেয়ে যাও। হ্যালো হ্যালো, কি ব্যাপার? এক সপ্তাহ হয়ে গেল, একটা ফোন করার প্রয়োজন মনে করলে না? হ্যালো হ্যালো, এই খাগড়াছড়ির লাইন যে কি ডিস্টার্ব। ম্যাডাম তাহলে আমি আজ উঠি। আসসালামু আলাইকুম। হ্যালো, আরে মহসিন ভাই, আপনি তো হিট। বাহ, হাবা আমি বলেছিলাম না যে গাছগুলো বড় হবে, সুন্দর হবে, একদিন এদেশের সব মানুষ গাছ লাগাবে, প্রকৃতি সুন্দর হবে। হবে বলেছিলাম। কি দেখছেন রফিক ভাই? কি হোসেন ভাই আপনি এসেছেন, এই দেখুন গাছ দেখুন, এই তো আমাদের মিশন সফল। আমরা এখানে গাছ লাগিয়েছি, কারণ গাছই কিন্তু জীবন। কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, গাছই জীবন এবং গাছের সঙ্গেই আমাদের প্রেম। বর্ষা কেমন আছো? আর বলো না, বাড়িতে এত টেলিফোন করছি খালি এনগেজ। একবার অবশ্য পেয়েছিলাম, তা আবার ড্রপ করলো। কালকে কি করছো? চলো না পাহাড়ে একটু ঘুরি। পাহাড়ে ঘোরার তেমন জায়গা কই? মনের মতো মানুষ পেলে সব জায়গায় স্বর্গ হয়ে যায়। আচ্ছা, আপনার স্ত্রীকে নিয়ে কোন কোন জায়গায় গেছেন? না, ও খুব একা ঘুরতে পছন্দ করে। শিল্পী মানুষ তো, তাই মনের ভাব বোঝা দায়। এত বছরও তাকে বুঝলেন না, আর মাত্র 7 দিনে আমাকে বুঝে গেলেন। আমি খুব ভাগ্যবতী। অফকোর্স। নো স্যার, আমি খুব আনফর্চুনেট যে আপনি আমাকে। হোয়াট? সরি, গত রাত থেকে আমার জ্বর, 2 দিন আসতে পারবো না, তবে ছবিগুলো পেয়ে যাবেন। তোমার জ্বর? শোনো বর্ষা, আমি কি তোমার দেখতে আসবো? না না, সামান্য জ্বর, 2 দিনেই ভালো হয়ে যাবে। ওকে, বাই। আমি কি ভুল করছি? 15 বছর আগে মিতাকেও আমি এভাবে ভুলিয়েছিলাম। আমার হাত ধরে ও না আসলে ওর ক্যারিয়ারটা হয়তো আরো ভালো হতো। আমার কেন মনে হয় ও আমাকে অবজ্ঞা করে? করেই তো, তা না হলে রাত দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আমার জীবনে বর্ষার মতোই একজনের দরকার ছিল, যে সহজ সরল, পাবলিক প্রপার্টি নয়। কি ভাবছেন? নিশ্চয়ই আমাকে। এই যে দেখেন, ঢাকায় এতদিনের সঙ্গীকে ফেলে রেখে কেমন অন্য নারীকে নিয়ে ভাবছেন। মিস্টার রায়হান, আপনারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, স্বপ্নের বাস্তবায়ন করতে জানেন না। স্যার? কে বর্ষা? স্যার আমি স্যার। ও আপনি? জি স্যার। স্যার, ওই পাহাড়ি গায়ক শুভলং মারা গিয়েছে স্যার, একেবারে ন্যাচারাল ডেথ। আর সেই সংবাদ শুনে ওনারা দুজন, মানে রফিক আর হোসেন, তখন ছুটে গিয়েছিল। আর আপনি যে স্যার ওই ছায়ামূর্তির কথা বলেছিলেন না স্যার, সে আর কেউ নয় স্যার, ওরা দুজনই সারা রাত হাসপাতালে শুভলংয়ের সেবা করে ফিরছিল স্যার। স্যার, দুটো ঘটনাই সত্যি স্যার। আমি স্যার আপনার জন্য একেবারে পারফেক্ট মেসেজ কালেকশন করে নিয়ে এসেছি স্যার। বর্ষার জ্বর, ও আসবে না, কিন্তু ছবিগুলো আমার খুব প্রয়োজন। কাল পরশুর মধ্যে আমাকে ঢাকা যেতে হবে, বস ইমেল করেছে। আর এই মাসের মধ্যেই লোকেশন পিকচারগুলো ডোনার এজেন্সির কাছে পাঠাতে হবে। ছবিগুলো কিন্তু আপনি মনে করে নিয়ে আসবেন। জি স্যার। আর যাবার সময় কিছু ফল ফ্রুট আর একটা ফুলের তোড়া নিয়ে যাবেন, বলবেন আমি পাঠিয়েছি। অবশ্যই স্যার,
আমি তো আপনার কথাই বলবো স্যার। ওর মতো ট্যালেন্ট আমাদের প্রজেক্টের জন্য খুব দরকার, কথাটা মনে রাখবেন। জি স্যার, আমি তাহলে আসি স্যার। জি আচ্ছা। আরে রফিক ভাই, হোসেন ভাই, আপনারা প্লিজ বসেন বসেন। কেমন আছেন আপনারা? খুব ভালো, খুব ভালো। হঠাৎ কি মনে করে আমার এখানে? তোমার কথা মনে পড়লো তাই চলে এলাম। খুব ভালো করেছেন। ইতিমধ্যে আমি অনেকগুলো ছবি তুলে ফেলেছি। ছবিগুলো এখানে আছে, এই দেখুন। হ্যাঁ, দেখি দেখি। আর জানেন রফিক ভাই, এর মধ্যে আমি একটু লেখালেখি শুরু করে দিয়েছি। আমি একটা কবিতাও লিখে ফেলেছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, শুনি। না, কিন্তু ওটা তো আমি কমপ্লিট করিনি। তাতে কি হয়েছে? শোনাবো? অবশ্যই। আচ্ছা, আচ্ছা তাহলে শোনেন। হ্যাঁ, জি জি। একদিন শুধু স্বপ্নে দেখা হবে তোমার আমার, জীবনের জলছবি মুছে যাবে, নামবে আধার। বসন্ত বিকেলে কৃষ্ণচূড়া রং স্মৃতি আমাকে দিয়েছে সুর, মরণ জয়ী গীতি। সেই সুর, সেই গান অবিরত মনে তোলে ঝংকার। শীতের পাখি উড়ে গেছে সুদূরে কবে, নীলকণ্ঠ পাখির পালক ঝরে অনুভবে। চমৎকার চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। আমরা জানি তুই মানুষকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো। এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য কেউ যদি চেষ্টা করে, তার সঙ্গে কি সহযোগিতা করা উচিত? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমি সবসময় গড়ার পক্ষে, ধ্বংসের পক্ষে আমি নই। বুঝেছিস বরকত স্যার, আমাকে ইঞ্জিনিয়ার স্যার এখানে আইসে পাহাড় পর্বত কাটিয়ে বিল্ডিং বানাতে। আমিও তো মেলা বছর ধরে পড়ে আছি। আসলে কোম্পানি বলেছে বলেই থাকতে হচ্ছে। এই চাকরি বিষয়টাই বড় অশান্তির, বুঝেছিস? যাক সে কথা, তুই তো মেলা বছর ধরে এনে আছিস, তাই না? হয়। আচ্ছা, এই যে পাহাড় পর্বত, বন জঙ্গল এসব কাটিয়ে এইসব বানানো কি ঠিক হচ্ছে? স্যার, এটা সত্যি কথা কব। আমার জন্ম হলো এই পাহাড়ে। আমার বাপ মা সেই দক্ষিণ অঞ্চলের তে মেলা আগে এনে আইলো। তারা এখন কেউ নেই স্যার, একা একা আমি পড়ে আছি। এই চাকরিটারে নিয়ে এখানেই আসি। পাহাড়ে আমি ভীষণ ভালোবাসি স্যার। আর এই পাহাড়ে যারা থাকে, চাকমা, মারমা, এই ত্রিপুরা, একে মনে হয় স্যার আমার আপন ভাই বোন স্যার। তাই আমি করছিলাম কি, যদি আপনি ওকে দিকে একটু দেখেন, তাহলে ওরাও বাঁচত, পরিবেশটাও বাঁচত স্যার। এই তুই এসব কি করছিস? হয় স্যার। সাংঘাতিক কথা তো। শোন, এসব যেন আবার ইঞ্জিনিয়ার স্যারের কাছে করতে যাস না, তাহলে কিন্তু আমার চাকরি নট হয়ে যাবে না। বুঝেছেন ভাই সাহেব, আসল কথা হলো মানুষ, মানুষের জীবন। আমরা যদি সবাই পৃথিবীর তাবৎ মানুষের জন্য ভাবতাম, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর হতো, অনেক ভালো হতো। থাকতো না কোনো যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, দলাদলি, হতো না কোনো প্রাকৃতিক বিপর্যয়। আপনি কি বলতে চাইছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি জ্ঞানী ভাইজান, সোশ্যাল প্রবলেমগুলো একটু বড় করে দেখেন, তাহলে দেখবেন সব সমস্যা কেমন সমাধান হয়ে যাচ্ছে। আসলে ভাই সাহেব বলেন তো, জীবনের জন্য অর্থের প্রয়োজন না অর্থের জন্য জীবন? স্যার, বর্ষা ম্যাডামের ওখানে গিয়েছিলাম স্যার। ওনার জ্বর এখন কমের দিকে। তবে স্যার, ওই প্রাকৃতিক দৃশ্য মানে আমাদের ওই প্রজেক্ট সাইডের ছবিগুলো উনি দিলেন না। মানে এই মায়াবী জিনিসগুলো ধ্বংস করার জন্য ভালো মানুষ কি এগিয়ে আসে ভাই সাহেব? আপনি যা বোঝেন না তা নিয়ে কথা বলতে আসেন কেন? আমি সব বুঝতে পারছি। প্লিজ প্লিজ আপনারা এখন যান। ম্যানেজার সাহেব, আমি কালকে ঢাকায় ফিরবো, আপনি টিকিটের ব্যবস্থা করুন। আর বর্ষাকে জিজ্ঞেস করুন ও আমার সাথে যাবে কিনা। ঠিক আছে, আমরা এখন যাই। আমাদের আর বলার কিছু নেই। আপনি কয়দিন ঘুরে ফিরে যে কিছু একটা বুঝতে পেরেছেন, তা ভেবে ভালো লাগছে। আমরা আশার আলো দেখতে পাচ্ছি।
থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, তুমি যে ছবিগুলো দিলে না, আমি জানি তুমি প্রফেশনাল। আরে বাবা, তোমাকে আমার পেমেন্টটা দেবো। এত সুন্দর মায়াবী পরিবেশ আর আপনি শুরু করলেন ইনম্যাটেরিয়াল কথাবার্তা। তার চেয়ে চলুন আমরা একটা গান শুনি। গান? গান কোথায় কোথায় কোথায়? এই যে সিডিটা বাজান তো। সবুজ সোনার দেশ, মন মাতানো রূপের শোভা, মধুর পরিবেশ। তোর কোলে মা ধরে রাখিস সারাটি জীবন, তোর কোলে মা ধরে রাখিস সারাটি জীবন, সবুজ সোনার দেশ। এই গানটা তুমি কোথায় পেলে? বিখ্যাত শিল্পীর গান, আর আপনি বলছেন এই গানটা কোথায় পেলে? আগে বলুন আপনার কেমন লাগলো গানটা? শিল্পী অবশ্যই অনেক পুরনো। এই গানটা এই প্রকৃতি, মানুষ, পরিবেশ সব কিছু কেমন মিলে মিলে যায়, তার জন্য আমার ভীষণ পছন্দ। জানেন, আমি না কণ্ঠশিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেলাম ফটোগ্রাফার। আচ্ছা, তুমি কিন্তু ঢাকা হয়ে লালমনিরহাট যেতে চেয়েছিলে, যাবে তো? লালমনিরহাট যাব না তেমনটি তো বলিনি। তাহলে দুটো টিকিটের কথা বলবো। চলুন একটু লং ড্রাইভে যাই। ওকে। সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। মিতা, তোমাকে যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলি, হাসি ঠাট্টা করি, একটু জ্বালাই, তুমি কি মাইন্ড করো? কি যে বলেন না মৌসুম ভাই, আপনি কি ভুলে গেলেন আমি সাইকোলজিতে এমএ? ভালোবাসা, ভালো লাগার ডেফিনিশন আমি বুঝি। আপনার কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, প্রয়োজন একের কাছ থেকে অন্যের অনুপ্রেরণা। আমি কিন্তু তোমার একটা বিষয়ে খুবই ইমপ্রেসড, মানে দারুণ। এই যে তুমি রেসলেসদের নিয়ে চিন্তা ভাবনা করছো, এক কথায় কিন্তু এটা ওয়ান্ডারফুল। আয়েশাকে তুমি যেভাবে মায়ের স্নেহ দিচ্ছ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আসলে আমাদের দেশে আয়েশাদের সংখ্যা কম নয়। আমরা সবাই যদি কিছু কিছু দায়িত্ব নেই, তাহলে সমাজে এই অবহেলিত শিশুগুলো একদিন অনেক বড় হতে পারে। মিতা, রায়হানটা খাগড়াছড়ি থেকে ফিরে আসুক, আমরা তিনজন বসবো। একটা কথা বলি মিতা, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম এলে তখনই কিন্তু আমার চোখে লেগেছিল। এই যে তোমার সাথে কত দুষ্টুমি করেছি, হাসি ঠাট্টা করেছি, তোমাকে উত্ত্যক্ত করেছি। আসলে সত্যি কথা এখন বলি, আমি কিন্তু তোমাকে প্রথম থেকে একটু ভিন্ন চোখে দেখে আসছি। এখন বড় ভাই হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব রয়েছে। আমি তোমাকে সুখী দেখতে চাই মিতা, আবার তোমাকে আমি গানের মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই।
পাগলে হইল মেলা নদে এসে, 3 পাগলে হইল মেলা নদে এসে, ওরে মন নদে এসে তোরা কেউ যাইস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাইস নে ও পাগলের কাছে। কি ব্যাপার, উঠে দাঁড়ালে যে? নামবে নাকি? চা খাবে? বিরতিতে এসে গেছি, আর তো এগোনো যাবে না। রায়হান সাহেব, এতদিন আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, অনেক জায়গা ঘুরে বেরিয়েছি। আসলে আসলে আমার কাছে জীবনে মানেটা অন্যরকম। এটা কোনো জল ছবি নয় যে ইচ্ছে করলে তুলির আঁচলের রং পরিবর্তন করা যায়। আই মিন ইট, ওকে? এই মায়াবী ছবিগুলো আমি আপনাকে দিতে পারলাম না। আই এম সরি, আই এম ভেরি সরি। কারণ আপনি ধ্বংসের পক্ষে। কেমন ছিলে? আয়েশা আমাকে আম্মা ডাকে। তাতে কি, ও তো তোমাকে আম্মাই ডাকবে। কি বললে? হ্যাঁ, আজ তোমাদেরকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। রাতের ঢাকার একটা মায়াবী দিক আছে মিতু। অনেকদিন পর তুমি আমাকে এই নামে ডাকতেছে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, চলো। আয়েশা আমাকে আম্মা ডাকে। ও তো তোমাকে আম্মাই ডাকবে।